বর্ষার আগেই রাজধানীতে মশার উপদ্রব, কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। নিয়মিত অভিযানে তোড়জোড় 2 সিটিতে। মোহাম্মদপুর টাউন হলে পেঁয়াজের কেজি 65 টাকা হলেও কাউরান বাজারে 55। সবজির দামেও 20 থেকে 30 টাকার তফাৎ। চালের বাজার চড়া বগুড়ায়। বরিশালে নির্বিচারে ধরা জাটকা চাপিলা বলে বিক্রি। থামছে না অবৈধ জালের ব্যবহার, সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। এবং জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, ধৈর্য ধরার আহ্বান। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। রাজধানীতে বর্ষা আসার আগেই বেড়েছে মশার উপদ্রব, ফলে বাড়ছে ডেঙ্গুর সংখ্যাও। নগরবাসীর অভিযোগ, কার্যকর পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতির মুখে পড়ছেন তারা। তবে সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেরিনানি। রাজধানীর খিলক্ষেত এলাকায় পাইলিংয়ের কাজ করেন মোশাররফ। মশার কামড়ে চুলকানিতে ঘা হয়ে যাওয়া হাত দেখালেন, বললেন ডাবল মশারি টানিয়েও রেহাই পাচ্ছেন না। এমনের পরিস্থিতি মৌমাছি চাকের মতো হয়ে আসে, মানে একদণ্ড দাঁড়ায় থাকবেন তাতে কোনো ক্ষমতা নেই আমনের। ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গায় খাল রাস্তা সহ নানা সংস্কারের কাজ চলছে, ফলে এসব জায়গায় পানি জমে বেড়েছে মশার উপদ্রব। জনপ্রতিনিধি শূন্য সিটি কর্পোরেশনের মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না থাকার অভিযোগ নগরবাসীর। 15 দিন 1 মাস পরে পরে জ্বর আসে, মানে এই কারণে একটু ভয় বেশি। এখন তো বর্তমানে জনপ্রতিনিধি নাই, এখন এটা আমরা বলার মতো কাকে পাবো। প্রচণ্ড মশা, কোনো কাজ কাম করা যায় না, বা মশার যন্ত্রণায় ঘরে পর্যন্ত ঘুমানোর কোনো উপায় নাই। দুধ দিতে আসছি, ঘাস ঘুষ দিয়ে দুমার দিতে কাঠ করে পড়তে আসছি, আবার কয়েল 2-3টা করে ধরাই। যদিও এই মশার বেশিরভাগই কিউলেক্স মশা, কিন্তু বৈশাখের হঠাৎ বৃষ্টি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রকোপের। সাধারণত জুন থেকে ডেঙ্গু মৌসুম ধরা হলেও গত 2-1 বছরে কোনো নিয়ম মানছে না ডেঙ্গু। চলতি বছর এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে 2000 এবং মৃতের সংখ্যা 20 ছুঁই, যা বিগত যে কোনো বছরের এই সময়ে আগে কখনো দেখা যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, মশক নিধনে দ্রুতই ম্যাসিভ ক্যাম্পেইন শুরুর কথা। মশা নিয়ন্ত্রণে এবার উত্তরে কাজ করবে সেনাবাহিনী। পুরো কার্যক্রমই বাজেট নির্ভরতা থেকে বের হয়ে আসবে। আমরা এমার্জেন্সি কিছু ট্র্যাপ বসানোর চেষ্টা করছি। আগের যে ওষুধ কেনা হয়েছে সেটা কতটুকু রাইট, সেটা আমরা জনগণকে দিয়ে টেস্ট করাতে চাই। যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটা যেন পারফেক্টলি ছিটানো হয়, এবং এখানে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে, সেজন্য আমরা আমাদের আগে যাদের সাথে চুক্তি ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন সেনাবাহিনীর সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছি। আচ্ছা, বিটিএর মেডিসিন আমাদের। অন্যদিকে দক্ষিণ সিটি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মশালা আয়োজন সহ চালাবে চিরুনি অভিযান। আমাদের 1050 জন স্টাফ আছে ফিল্ড লেভেলে, সেই স্টাফদেরকে দিয়ে আমরা 75টা ওয়ার্ডে কার্যক্রম করাই। খুব বেশি পেশেন্ট হয় কোনো এলাকায়, সেই এলাকায় লাল চিহ্নিত করে ওই এলাকাটা চিরুনি অভিযান করা হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আবার অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে আমাদের অনেক এক্সটেন্সিভ কাজ হচ্ছে, যেটা আমরা কনজারভেন্সির সাথে করতেছি। ব্রুটো ইন্ডেক্স অনুযায়ী যে কোনো বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি, যা এরই মধ্যে বিপজ্জনক সূচকে পৌঁছে গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষার সময়কাল দীর্ঘ হলে এবছর ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে কাজটি করি, গবেষণাটি করি, সেখানে আমরা গবেষণা দেখছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি, এবং আমি নিশ্চিত করতে বলতে পারি এই জেলাগুলোতে ডেঙ্গু বাড়বে। এখনই যদি আমরা এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ, এডিস মশার ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট সঠিকভাবে শুরু করতে না পারি, তাহলে এবছর পরিস্থিতি খারাপ হওয়ার কিন্তু ঝুঁকি আছে। মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। আক্রান্ত হলেও মৃত্যুর হার কমানোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের। মশা উৎপাদন বন্ধ করবার জন্য
একটা কাজ, একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। গতানুগতিক কাজ করলে মশা উৎপাদন কমবে না। এই দুটো কাজ মিলিয়ে যদি করা হয় তাহলে আমরা এই বছরে অন্তত মানে রোগীর সংখ্যা না কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমানো যায়। আর 1 মাস পরই ডেঙ্গুর ভরা মৌসুম, অথচ এখনও প্রস্তুতির তোড়জোড়েই আটকে আছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আসছে ডেঙ্গু মৌসুমের ভয়াবহতার আঁচ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। সিটি কর্পোরেশনও জানালেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা দমন করবেন তারা। তবে নাগরিকদের ভয় কাটছে না। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ভাটা পড়েছে। মেয়র কাউন্সিলরের অনুপস্থিতিতে বাকিরা কতটুকু সক্রিয় হবেন তা নিয়ে শঙ্কায় নগরবাসী। মেহেদিন অ্যানি, এখন ঢাকা। এদিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় 700-র বেশি কর্মী নিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষাকে সামনে রেখে এখন থেকেই নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান দক্ষিণের প্রশাসক। এবার দক্ষিণ সিটির ভবনগুলো মশক নিধন অভিযানের আওতায় আসবে বলে জানান তিনি। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নগর জুড়ে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবার বর্ষাতে ডেঙ্গুর বংশ বিস্তার রোধে আগেভাগেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে 700-র বেশি কর্মী নিয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। জনসচেতনতা বৃদ্ধিতে করা হয় র্যালি। র্যালি শেষে উপস্থিত সাংবাদিকদের ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার সচিব ও দক্ষিণের প্রশাসক। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মশার বিস্তার রোধে এবছর আগেভাগেই ওষুধ ছিটানো ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসী সহযোগিতা করলে ডেঙ্গু রোধ সম্ভব হবে। আমরা আমাদের কার্যক্রমে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করছি না। এর কারণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আজকে ধানমন্ডিতে আমরা বিশেষ অভিযান করছি। এরকম ঢাকা সিটির আমাদের দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে। 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10 জোনে নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযান পরিচালনার কথা জানিয়ে স্থানীয় সরকার সচিব বলেন, ঢাকা দক্ষিণ সিটির কোথাও মশক নিধনে এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না যাতে পরিবেশ ও এলাকার ক্ষতি হয়। নগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটপাতে যেভাবে দোকানপাট হচ্ছে, যেটা নগরীর পরিবেশকে নষ্ট করে, আমরা সেটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু আজকে এখানে আমরা আশা করি যে শীঘ্রই আমরা একটা সমন্বিত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের ছিটানো ওষুধের মান ভালো দাবি করে স্থানীয় সরকার সচিব জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। আসিফ ইকবাল খান, এখন ঢাকা। বৈশাখে ফুলে ফুলে চেয়ে আছে গোটা রাজধানী। কাঠ ফাটা রোদে ক্লান্ত প্রতীককে প্রশান্তির পরশ দিচ্ছে গ্রীষ্মের পশুরাজি। সোনালুর সোনার ছড়া রঙে যেন হারিয়ে যাচ্ছে মন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে অধিকাংশ সবজি কেজি প্রতি 100 টাকায় বিক্রি করতে দেখা গেলেও কারওয়ান বাজারের দৃশ্য কিছুটা ভিন্ন। এই দুই বাজারের কেজি প্রতি সবজির দরে পার্থক্য প্রায় 20 থেকে 30 টাকা। টাউন হল বাজারে পেঁয়াজ 60 থেকে 65 টাকায় বিক্রি হলেও দেখা গেছে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে সেটা 50 থেকে 55 টাকায়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সেখান থেকে সহকর্মী দেলোয়ার দোলনের সঙ্গে। দোলন, আপনার কাছে জানতে চাই, সবজি ও পেঁয়াজের দামে এই দুই বাজারের মধ্যে এত তফাৎ কেন, আর কি বলছেনই বা বিক্রেতারা, সরবরাহ পরিস্থিতি বা কি? অনেক সবজির দাম নিয়ে যে তারতম্য, এটিতে প্রশ্ন তুলছেন মূলত ক্রেতারা। আর অন্যদিকে বিক্রেতারা বলছেন যে পণ্যের কোয়ালিটি কিংবা মানের উপর ভিত্তি করে পার্থক্যটা তৈরি হয়েছে, যদিও এটি মানতে নারাজ ক্রেতা সাধারণ। আমরা আপনাকে যেমনটা বলছিলাম যে কারওয়ান বাজারে এসে আমরা সবজির যেমন এইভাবে কম দামে পাওয়ার চিত্র দেখেছি, টাউন হলের চিত্র
ছিল অনেকটাই ভিন্ন। এর আগে জানাতে চাই যে চলতি বছরের শীত মৌসুমে সবজির দর নিয়ে ক্রেতা সাধারণের মধ্যে বেশ স্বস্তি আমরা দেখেছি, যদিও বর্তমানে আমরা বাজার ঘুরে দেখেছি যে সবজির দাম কিছুটা বাড়তি। বিশেষ করে রাজধানীর যে মোহাম্মদপুর টাউন হল বাজার আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে করলা, দুন্দুল, পটল, ঢেঁড়স, সিঙ্গা, শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। সেখানে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 100 টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায়। অন্যদিকে কেরান বাজারে যদি আমরা দেখাই, এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া অধিকাংশ সবজি এখানে 60 টাকা থেকে 70 টাকার মধ্যে মিলছে, যদিও সেটি অনেক। আরেকটি বিষয় জানাতে চাই, আপনি এখন যে সবজিগুলোর চিত্র দেখছেন এই সবজিগুলোর মূল্য আরেকটু কম, তবে কারওয়ান বাজারে যে নির্ধারিত সবজিপট্টি রয়েছে সেখানে থেকে এখানে 10 টাকার মতো কেজিতে আমরা পার্থক্য দেখেছি। তো সব মিলিয়ে বলা চলে এখানে যেই পটল বিক্রি হচ্ছে 40 টাকায়, একই পটল না বলা গেলেও কিন্তু আমরা টাউন হল বাজারে দেখেছি সেই পটল বিক্রি হচ্ছে 80 টাকায়। মানের দিক থেকে বলা যায় যে টাউন হল বাজারের পটলের মান আমরা কিছুটা তাজা কিংবা দেখেছি, তবে এখান বলা যায় যে এটি হয়তো 2-1 দিন আগের হতে পারে এমনটা ধারণা করছি আমরা। তবে ক্রেতা সাধারণের যেমনটা প্রশ্ন যে যেখানে 40 টাকায় পটল পাওয়া যাচ্ছে সেখানে অন্য বাজারে 80 টাকায় কেন বিক্রি হবে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে কারওয়ান বাজার থেকে সাধারণত অন্যান্য যে ছোট বড় বাজারগুলো রয়েছে সেখান থেকে সবজি সংগ্রহ করে, সেক্ষেত্রে যে পণ্যের যে অন্যান্য বাজারে নেওয়ার ক্ষেত্রে যে পরিবহন খরচ সহ নানা দিক জড়িত রয়েছে। আরেকটি বিষয় আমরা খেয়াল করেছি যে এলাকা ভিত্তিক, অর্থাৎ ধানমন্ডি এলাকায় যে অনেক ক্ষেত্রে পণ্যের বাড়তি দাম বিক্রি করা হয়, এক্ষেত্রে বিক্রেতারা আমাদেরকে বলছেন যে ক্রেতাদের চাহিদা অনুসারে তারা সবচেয়ে ভালো পণ্যটি তারা সংগ্রহ করার চেষ্টা করেন। সব মিলিয়ে দুই বাজারের যে সবজির মূল্য এমন তারতম্য, তার সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। অনেক রাজধানীর দুটো বাজার, টাউন হল, মোহাম্মদপুরের বাজার এবং কারওয়ান বাজারে দুই বাজারের সবজির দরদামের তারতম্য খুঁজে পেয়েছে আমাদের সহকর্মী দেলোয়ার দোলন, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন তিনি। অন্যদিকে বগুড়ার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে দাম। আর বিষয় বিস্তারিত জানাতে বগুড়ার কোদারপাড়া চালের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, আপনার কাছে জানতে চাই যে চালের দরদাম কেমন দেখতে পাচ্ছেন বাজারে, আর বাড়তি দামের কারণ হিসেবে ব্যবসায়ীরা বা কি বলছেন? হ্যাঁ, বগুড়ার হাট বাজার এবং কৃষকের গোলায় আমন মৌসুমের যে ধান চাল ছিল সেগুলো ফুরিয়ে এসেছে মৌসুম শেষে, তাই বাজারে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সে কারণেই আসলে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সব ধরনের চালেই প্রায় কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে বেড়েছে। আর এই যে একটি সংকট তৈরি হয়েছে, এই সংকটকে ক্রেতারা কৃত্রিম সংকট বলছেন। এর কারণ হচ্ছে যে মিলাররা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই অবৈধভাবে মজুত করেছেন। এই কারণে আসলে এক ধরনের সংকট তৈরি হয়েছে বলে ক্রেতারা মনে করছেন। আজকে আসলে এই সংকটের কারণে যে দামে বিক্রি হচ্ছে, কাটারি চাল আজকে বিক্রি হচ্ছে 78 টাকা কেজি, যেটি গেল সপ্তাহে 76 টাকায় বিক্রি হয়েছে। এবং 28 চাল আজকে বিক্রি হচ্ছে 64 টাকা, যেটি গেল সপ্তাহে 62 টাকায় বিক্রি হয়েছে। আর রঞ্জিত চাল 54 টাকায় বিক্রি হয়েছে গেল সপ্তাহে, এই সপ্তাহে 56 টাকা বিক্রি হচ্ছে। এটিও 2 টাকা বেড়েছে কেজি প্রতি। এবং 49 যে চাল রয়েছে সেটি 60 টাকায় বিক্রি হয়েছে, এটিও 2 টাকা বেড়েছে, গেল সপ্তাহে 58 টাকা ছিল। এই চালগুলোর মধ্যে সবচেয়ে কম দাম যে চালের সেটি হচ্ছে রঞ্জিত চাল, যেটি গেল সপ্তাহের চেয়ে 2 টাকা বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 56 টাকা। এই চাল আসলে নিম্নবিত্ত যারা রয়েছেন, স্বল্প আয়ের মানুষ যারা রয়েছেন, তারা এই চালটি কিনে থাকেন। এবং একেবারে কম দামের চালের দাম যদি 56 টাকা হয়, সেক্ষেত্রে ক্রেতাদের এক ধরনের বিপাকে পড়ার পরিস্থিতিটা খুব স্বাভাবিক একটি পরিস্থিতি। আর এই যে অবৈধ মজুদ, এই মজুদের কথা সেই ক্রেতারাই বলছেন যে এই মজুদ এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে এগুলো ভাঙতে হবে, এছাড়া আসলে চালের দাম কমবে না। আর বাজার তদারকির বিষয় তো বলছেনই। আর মিলারদের যে কার্যক্রম, মিলাররা যেভাবে চালের যে প্রসেসিং করেন, সেই চালের যেন তাদের কার্যক্রম যেন নিয়ন্ত্রণ করা হয়, এই বিষয়ে বলছেন ক্রেতারা। এছাড়া বাজার তদারকির মাধ্যমে, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। এই ছিল আমার কাছে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে সবশেষ। বগুড়া থেকে চালের বাজারের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রাজীব সেলিম। এদিকে বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা।
নগরীর অলিগলি আর গ্রামগঞ্জে দেধারসে বিক্রি হচ্ছে জাটকা, যার নাম পরিবর্তন করে ডাকা হচ্ছে চাপিলা। জাটকা শিকার বন্ধ এবং কারেন্ট জালের উৎস ধ্বংসে চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদুর নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে গেল 7 থেকে 14 এপ্রিল পালন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কিন্তু সরকারের এসব উদ্যোগ কতটা কাজে আসছে? বাস্তবতা হচ্ছে বরিশালের প্রায় বাজারেই মিলছে 3 থেকে 4.5 ইঞ্চি সাইজের জাটকা। নদী থেকে এসব জাটকা মূলত আনা হয় নগরীর তালতলি, শায়েস্তাবাদ, সাহেবেরহাট, লাহারহাট, চরকাউয়া ও পোর্ট রোড বাজারে। সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে নগরীর বিভিন্ন বাজারে, এমনকি পাঠানো হচ্ছে অন্যান্য জেলাতেও। বিক্রেতারা যা চাপিলা নামে বিক্রি করছেন। অনেক বিক্রেতা আবার বিভিন্ন ছোট মাছের সাথে মিশিয়ে চালিয়ে দিচ্ছেন এসব জাটকা। ওটা গুড়ি করে খাইতে চাপলি বেচাম সালাম 1 কেজি জাটকা আনি নাই তো, এই বড় জাটকা পাইছি এই কটা। আমি নতুন পাইকার তো, তাই এই জন্য মনে করেন আরতদার মাল দিয়েছে, আমি নিয়ে আসছি। তো সরকার যদি এটা নিয়ন্ত্রণই করতো তাহলে ইলিশ মাছ এগুলো বাজারে আসবে কেমনে? বাজারে তো একদিনও ধরিয়ে নিয়ে যায় নাই, তুই এই বেটা মাছ আনছিস কেন, লইয়ে যা। যারা ধরে এরা যদি না ধরে তা এরা ক্রয় করতে পারবে আর আমরাও কিনতে পারবো না। এইটার প্রতি সবার আগে প্রাধান্য দিতে হবে। যারা বেচে এদের তো দোষ না, যারা ধরে দোষ তো আগো। এত সরকার এত আইন নিয়ম কানুন করে, কেউই তো মানে না। জাতীয় অর্থনীতি এবং বৈষয়িক কূটনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, কারেন্ট জাল, মশারি জাল সহ অবৈধ জালের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। বাস্তবতা ডিমান্ড আছে মানে কোনো না কোনোভাবে তারা সাপ্লাই চ্যানেল তৈরি হয়ে যায়। আমাদের কার্যক্রম চলমান আছে। কারেন্ট জাল ফ্যাক্টরি বা এরকম অবৈধ জাল ফ্যাক্টরিগুলা শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত থেমে থাকবে না। আমার নিজস্ব কর্মপরিকর্মা থাকে যে আমরা কোথায় কোথায় জাটকা নিধন হতে পারে এইসব জায়গায় আমরা টহল বৃদ্ধি করি। আবার মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের সাথে একযুগে আমরা তখন ওই জায়গায় তাদের ভিতরে অভিযান পরিচালনা করি। দুটো একসাথে চলে, টহল কাজও চলে, আমার সরাসরি একটা ফৌজদারি কার্যক্রম চলে। সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময় জাটকা নিধন বন্ধে বরিশাল অঞ্চলের কয়েক হাজার জেলে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল। এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে। আবার এমনও হতে পারে সোনালুর স্বপ্ন ভরা যে রং, সেই রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন হবেই, কারণ পুষ্পবৃক্ষে ছেয়ে গেছে আমাদের এই পুরো শহর। ছুটির এই দিনটিতে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেমবন্দি করতে ছুটে আসছেন অনেকেই। নগরী ঘুরে আহাদ আহমেদের ক্যামেরায় ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন তানজিলা খান মিম। ফুল পছন্দ না এরকম কোনো মানুষ কিন্তু পাওয়া যায় না। ফুল সবারই পছন্দ। একজনের মন খারাপ, আপনি ফুল দেন, তার মন ভালো হবেই। ফুলের কিছু বলার আমার ভাষা নেই। আমি ফুলকে অতিরঞ্জিত করতে পারবো না। ফুল সিম্পলি সে ফুল। ফুলের উপমা কেবলই ফুল। তবু না চাইতেও হাজার অবহেলায় যে নিভৃতে ভালোবেসে যায়, তার তুলনা তো দেয়াই যায় সদ্য ফোটা
বুলিয়ে যায় তার ফুলের সমারোহে। চারপাশের সব রুক্ষতা যেন হারিয়ে যায় এই হরেক রঙের ঝাঁপির মাঝে। সোনাঝরা সোনালু যখন হলদে আভায় মিলিয়ে দেয় চারিপাশ, কুর্চি তখন মুচকি হেসে স্নিগ্ধ করে দেয় পরিবেশ। তাই তো কবি লিখেছিলেন, কুর্চি তোমার লাগি পদ্মেরে ভুলেছে অন্য মনা, যে ভ্রমর শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা। কৃষ্ণচূড়ার রক্তিম আভায় যেন ছেয়ে গেছে আকাশ, জারুলের বেগুনিতেও যেন তখন ঠিক সেই আভাস। কবি জীবনানন্দ বলেছিলেন, ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর চিল, একা নদীটির পাশে জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে। মধুমঞ্জুরিলতা, বাগান বিলাস, মাধবী, রাধাচূড়া, কনকচূড়া, কাঠগোলাপ, কদম, করবী কি নেই আমার শহরে? ইট কাঠের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে সকলে মিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, ক্রিসেন্ট লেক, বলধা গার্ডেন, হাতিরঝিল এলাকায় এই পুষ্পবৃক্ষরা দাঁড়িয়ে আছে অক্সিজেনের অভাবে মৃতপ্রায় এই নগরীর ফুসফুস হয়েই। প্রখর রোদ কি কালবৈশাখী ঝড়, তারা এই ঋতুর অতিথি। অতিথির সঙ্গে পথিকের মেলবন্ধন শুধুই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখবার নয়, যেন পুরোটা মুহূর্তই নিজের করে উপভোগ করবার। ক্লান্ত ব্যস্ত এই জীবনে একটুকু সময় হয় বৃক্ষতলে বসবার, অথবা যদি জিজ্ঞেস করি পাল্লা দিয়ে ছুটে চলার এই নগরীতে একটুকু সময় হয় আপনার রাস্তার দুধারে ফুটে ওঠা এই ফুলেদের দিকে যত্ন নিয়ে তাকাবার? হয়তো হয়, আপনার আমার সকলের সময় হয়, তবে বেশিরভাগ সময় হয় যখন ঘন্টার পর ঘন্টা এই শহরে আমরা আটকে থাকি ট্রাফিক জ্যামে। কিন্তু আপনার অথবা আমার কারো সময়েরই তোয়াক্কা করে না এই ফুলেরা, তারা ফোটে তার প্রাকৃতিক নিয়মে। তরুণীর গানের পাশে, খোপার ভাঁজে অথবা প্রেমিকের হাতে শোভা হয়েই থাকুক জাগতিক ফুলেরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ঐক্যের শক্তি কাজে লাগিয়ে বিজয় আসবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা শক্তিকে ক্ষমতায় বসানোর কোনো উদ্দেশ্য নেই বলেও জানান তিনি। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ। দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। গর্ব মোরা ইনসাফের দেশ প্রতিপাদ্যে ধারণ করে এ সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ নিশ্চিতে নতুন এই দলের আত্মপ্রকাশ বলে জানায় দলের নেতৃবৃন্দ। এ সময় দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, 32 বছর ধরে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করেছি। এই সময় সরকারের কোনো সহযোগিতা পাইনি। দেশের জন্য সততার কাজে নিজেকে উৎসর্গ করে আমাদের এই পথ চলা। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই।
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপাকের কারণ হতে পারে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এই বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে বলেও জানান তিনি। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সময় তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান। জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। যে সকল কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করবে না তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে ৪২ নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বলেন, ওয়ার্ডগুলোকে পরিকল্পনা মাফিক সাজানো হবে। আগামী সপ্তাহ থেকে সিটি কর্পোরেশনের ট্যাক্স ফেয়ার শুরু হবে এবং সেখানে শুধুমাত্র নতুন 18টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসন। যেগুলো ডেভেলপমেন্ট ফেজে আছে সেখানে স্কেলেটনটা খুব স্পেশালি ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমরা এখনই না ঠিক করে দিই তাহলে এই করুণ কাহিনীটাই কিন্তু উত্তরা এবং কি বলে দক্ষিণ খান উত্তর খানের যে ক্রাইসিসগুলো আছে একই ক্রাইসিসের রিপিটেশন কিন্তু এখানে হবে। তো সুতরাং যেহেতু আমি এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখছি, এখানে যেন ইনজাস্টিস আগেই না হয় সেজন্য আসলে একদম মার্জিনাল জায়গাগুলোতে আমি সবার আগে যাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা। জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকা বরাবর গোলাগুলি করছে দুই দেশের সেনারা। বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন পয়েন্টে বন্দুকযুদ্ধে জড়ায় তারা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত সরকারের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সব বিরোধী দল এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধের সংখ্যা বাড়তে থাকায় সর্বোচ্চ সহনশীল হতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুদিনের মাথায় ফের উত্তেজনা সীমান্তে। মঙ্গলবারের হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনের বাড়ি গুঁড়িয়ে দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। বান্দিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জড়ায় বিচ্ছিন্নতাবাদীরা। বৃহস্পতিবার রাত থেকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকার বিভিন্ন পয়েন্টে প্রতিবেশী পাকিস্তানের দিক থেকে আগে গুলি শুরু করার পর পাল্টা জবাব দেওয়ার দাবি ভারতীয় সেনাবাহিনীর। জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আহ্বানে রাজধানীতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। সম্প্রতি বিতর্কিত ওয়াকফ আইনকে ঘিরে তোপের মুখে থাকা বিজেপি সরকারকে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় যে কোনো ব্যবস্থা গ্রহণে সর্বসম্মত সমর্থন জানায় সংখ্যালঘু মুসলিম সহ দেশের সব বিরোধী দল। यूनिफॉर्मली कंडेम किया है, सबने सपोर्ट दिया ऑपोजिशन ने सरकार को, कोई भी एक्शन वो जो मुनासिब समझते हैं इन टेररिस्ट ग्रुप के खिलाफ, जिस देश में टेररिस्ट ग्रुप को पनाह दी जा रही है, मदद दी जा रही है, उनको ताकत दी जा रही है, उनके खिलाफ एक्शन ले सकते हैं। কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক উত্তেজনা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও। নতুন করে যুদ্ধের শঙ্কায় পরিস্থিতির অবনতি এড়াতে সর্বোচ্চ সহনশীলতা চর্চার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। As President Trump and Secretary Rubio have made clear, the United States stands with India, strongly condemns all acts of terrorism, call for the perpetrators of this heinous act to be brought to justice. It's a rapidly changing situation, and we are monitoring it closely, as you might imagine, and we, of course, are not now taking a position on the status of Kashmir or of Jammu either. He's obviously following the situation very closely and with very great concern. We were very clear in our condemnation of the terror attack that occurred in Jammu and Kashmir on the 22nd, 2 days ago, which killed a large number of civilians. But
we very much appeal to both the governments of Pakistan and the government of India to exercise maximum restraint and to ensure that the situation and the developments we've seen do not deteriorate any further. 2019 সালে মোদী সরকার জম্মু কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল করে পাকিস্তান সীমান্তবর্তী বিতর্কিত অঞ্চলটিকে সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে নেয়ার পর তলানিতে গড়ায় দুই দেশের সম্পর্ক। নুজহাত কামাল, এখন বিশ্ব। ভারতের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদ, করাচি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে সিন্ধু পানি চুক্তি বাতিল সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ভারত। আর এর প্রতিবাদেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে বিক্ষোভে ভারত বিরোধী স্লোগান দেন পাকিস্তানিরা। এ সময় ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানেন তারা। এদিকে বিক্ষোভ হয়েছে মুজাফফরাবাদ, কোয়েটা সহ আরও অনেক শহরে। এদিকে কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে বিরল সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ড্রোন হামলার ঘটনায় তিনি অসন্তুষ্ট। পুতিনকে থামার পাশাপাশি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। যদিও এর কয়েক ঘন্টা বাদে মার্কিন প্রেসিডেন্ট জানান, গোটা ইউক্রেন দখল না করে বড় ধরনের ছাড় দিয়েছে রাশিয়া। যদিও যুদ্ধবিরতির জন্য দুপক্ষকেই চাপ দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ন্যাটো মহাসচিবের দাবি, রাশিয়াকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে মানতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সহ জোটের সকল সদস্য। বুধবার রাতভর হামলার ঘটনায় কিয়েভে নিহত ইউক্রেনীয় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12-তে। এবার খেলার প্রসঙ্গ। দেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ম্যারাথন প্রতিযোগিতা। বিউটিফুল বাংলাদেশ রান শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নেয় 700-র বেশি মানুষ। ম্যারাথনের আয়োজন করে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ বা ATJFB। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ভোরের আলো ফোটার আগেই মিলন মেলা রাজধানীর হাতিরঝিলে চলে বিউটিফুল বাংলাদেশ রান ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ ATJFB'র আয়োজনে এই ম্যারাথনে অংশ নেয় 700-র বেশি প্রতিযোগী। ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত 10টি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাতিরঝিলের পুলিশ প্লাজা, রামপুরা, মধুবাগ, তেজগাঁও অংশ হয়ে 7 কিলোমিটার এলাকা ঘুরে ম্যারাথন। এ সময় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্যালাইন পানি দেওয়া হয়। নারী পুরুষ সহ পরিবারের ছোট সদস্যরাও অংশ নেন 2 কিলোমিটারের দৌড়ে। যেহেতু এটা প্রথমবার আমি পার্টিসিপেট করলাম, খুবই ভালো লেগেছে। একটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা ছিল। আমি আর বাবা মা, আমার বোন সবাই অংশগ্রহণ করেছি। আর আমি আমার বাবা দিয়েছি 7 কিলোমিটার, আমার মা দিয়েছে 1.5 কিলোমিটার, মা আর বোন। সাপ্তাহিক ছুটির দিনে এমন আয়োজনে ধারাবাহিকতা থাকবে বলে আশা করেন অংশগ্রহণকারীরা। শরীর এবং মনকে যদি সুস্থ রাখতে হয় তাহলে সকালে অবশ্যই মানুষকে এক্সারসাইজ এবং যে দৌড় এটা করতে হবে। বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য সচেতন খুব, ওবিসিটি অনেক বেড়ে যাচ্ছে। তো এই ধরনের আয়োজন ওদেরকে সচেতন করবে যারা স্বাস্থ্য সচেতন নয়, এবং বাংলাদেশে দিন দিন এই হার বৃদ্ধি পাচ্ছে যারা স্বাস্থ্য সচেতন হচ্ছে। বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই এমন উদ্যোগের কথা জানান আয়োজকরা। ইয়াং জেনারেশন তারা আজকাল আপনার দেখবেন যে তারা আপনার এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ দিকে নাই, তারা ম্যাক্সিমামই আপনার ইউটিউব নিয়ে বসে আছে, অনলাইনে বসে থাকে, তারা রাস্তায় নামে না। অনেক মানুষ উৎসাহ নিয়ে দৌড়েছে। আমার এটা খুব চমৎকার একটা উদ্যোগ। এভিয়েশন সেক্টর ATJFB প্রথমে এটা আয়োজন করেছে এবং সিভিল এভিয়েশনের তরফ থেকে আমরা পার্টিসিপেট করে অত্যন্ত আনন্দিত। আমাদের রানের মাধ্যমে আমরা এই বিউটিফুল বাংলাদেশ এবং বাংলাদেশের পর্যটনকে আমাদের সবার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এরিনাতে যাতে আমরা প্রমোট করতে পারি। এটা 7 পয়েন্ট। ম্যারাথনের বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আগামী ডিসেম্বরের শীতকালীন ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের ঘোষণাও দেয় ATJFB।
সুমাইরাত্রি, এখন ঢাকা। অসুস্থতা কাটিয়ে প্রথমবারের মতো বিসিবির অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কোনো বৈঠকে অংশগ্রহণ করেছেন তামিম ইকবাল। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী। এদিকে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। যদিও শেষ 5 ম্যাচের 4টিতেই হার বেড়েছে, তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শেফিল্ড। দুই দলের এই ম্যাচ শুরু হবে রাত 1টায়। শেষ ম্যাচে বার্নলির কাছে 2-1 গোলে হেরে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করে হামজার দল। তবে এখনই শেষ হয়ে যাচ্ছে না প্রিমিয়ার লিগের স্বপ্ন। বর্তমানে 44 ম্যাচে 86 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। লিগে এখনও বাকি 2 ম্যাচ। লিগ রাউন্ডে টেবিলের 3 থেকে 6 নম্বর দলগুলোর মধ্যে প্লে অফের মাধ্যমে যে কোনো একটি দল সুযোগ পাবে ইপিএল এর আসরে। তাই শুক্রবারের ম্যাচে নিজেদের সেরাটাই দিতে চাইবেন বাংলাদেশের ফুটবল সম্রাট হামজা চৌধুরীর দল। এদিকে ভারতে আর দেখা যাবে না পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল। এতদিন দেশটির অনলাইন প্ল্যাটফর্মগুলোতে টুর্নামেন্টটি দেখা গেলেও এবার তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হলে আবারও ভাটা পড়ে পাক ভারত সম্পর্কে। এর পরপরই ভারত সরকার পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা নেন। এর প্রভাবই পড়েছে চলমান পিএসএলেও। এতদিন ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোডে এই টুর্নামেন্টে দেখা গেলেও এবার তা বন্ধের ঘোষণা দিয়েছে অনলাইন এই প্রতিষ্ঠানটি, যা পিএসএল এর জন্য একটা বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে স্পন্সর সংকটে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। এই ছিল এখন ঢাকার আয়োজনে। তবে শেষ করার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। বর্ষার আগেই রাজধানীতে মশার উপদ্রব, কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। নিয়মিত অভিযানে তোড়জোড় 2 সিটিতে। মোহাম্মদপুর টাউন হলে পেঁয়াজের কেজি 65 টাকা হলেও কারণ বাজারে 55। সবজির দামেও 20 থেকে 30 টাকার তফাৎ। চালের বাজার চড়া বগুড়ায়। বরিশালে নির্বিচারে ধরা জাটকা চাপিলা নামে বিক্রি। থামছে না অবৈধ জালের ব্যবহার, সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, ধৈর্য ধরার আহ্বান। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।